গঞ্জের যে ঘটনাটা ছিল এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, তার ভিতর দিয়েই হয়তো আমি সবার সামনে চলে আসি। আমি একটা জিনিস বিশ্বাস করি, ভাইরাল হওয়া আর রাজনীতিবিদ হওয়া এটা একেবারেই আলাদা। যদি ভাইরাল হলে এতগুলো মিডিয়া ফেস করলে যদি রাজনীতিবিদ হওয়া যেত, তাহলে এনসিপি টপ 10 যারা আছে তারা সব থেকে বেশি মিডিয়া কাভারেজ করেছে। হ্যাঁ, তার ভিতর আমাদের এনসিপি টপ 10 যারা আছে মিডিয়াতে কিন্তু সারা বছরই ছিল। এখন কি তারা রাজনীতিবিদ হয়ে গেছে? তারা কি এখন নির্বাচনে গেলে পরে কি তারা 10 জন এমপি হয়ে সংসদে যাবে? আমি এটা আসলে কখনো বিশ্বাস করি না। রাজনীতির একটা পরিভাষা আছে, ভাইরাল হওয়ার একটা পরিভাষা আছে। যারা আমাকে ভালোবাসে, আমি আমার নির্বাচনী এলাকা থেকে সরে আসছি, ফরিদপুর 1 আসন থেকে সরে আসছি, কারণ আমার কাছে মনে হয়েছে বিএনপি যে প্রার্থী দিয়েছে সে বিএনপির প্রার্থী চরমভাবে দুর্নীতিবাজ। ওখানে আওয়ামী লীগ থেকে একজন স্বতন্ত্র দাঁড়াইছে, যার বিরুদ্ধে 2000 কোটি টাকার মামলা চলমান। আমি শুধু সেখান থেকে সরে আছি। আমি রাজনীতি করি, আমাকে মারেন। আমি রাজনীতি করতে গিয়ে যেন আমার সমর্থক, আমার ভালোবাসার মানুষ কারো গায়ে বিন্দুমাত্র টোকাটাও না পড়ে। আমি রাজনীতি এভাবে করতে চাই। আমি ভাইরাল হয়েছি তার মানে আমি বিশাল রাজনীতিবিদ হয়ে যাই। এটা ভিন্ন ব্যাপার। একেবারে ভাইরাল হওয়া আর রাজনীতি করা এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। দেখবেন এই যে নির্বাচনটা যদি হয়েই যায়, চাচ্ছি যে একেবারে কতটা প্রাণহানি কম করে এই নির্বাচনটা হয়। নির্বাচনটা হয়ে যাওয়ার পরে আমাদের মতো যারা সঠিক দেশপ্রেমিক আছে, আমরা যারা দেশের ভালো চাই, এদের রাজনীতি করার জন্য একটা রাস্তা খুলে যাবে। আমাদেরকে সেই পর্যন্ত একটু সময় নিতে হবে। মানুষের ভালোবাসাটা আর মানুষ বিশ্বাস করবে এটা যে না, আমাদেরকে যারা বিশ্বাস করতেছে বিপ্লব পরবর্তী সময়ে, তাদের বিশ্বাসের সাথে আমরা কখনো বিশ্বাসঘাতকতা করব না। আমাদের ঈমান আমরা কখনো বিক্রি করব না। যখন এই বিশ্বাসটা হয়ে যাবে, আমাদের রাজনীতির রাস্তা এমনিতেই খুলে যাবে। গঞ্জের যে ঘটনাটা ছিল এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, তার ভিতর দিয়েই হয়তো আমি সবার সামনে চলে আসি। আমি একটা জিনিস বিশ্বাস করি, ভাইরাল হওয়া আর রাজনীতিবিদ হওয়া এটা একেবারেই আলাদা। যদি ভাইরাল হলে এতগুলো মিডিয়া ফেস করলে যদি রাজনীতিবিদ হওয়া যেত, তাহলে এনসিপি টপ 10 যারা আছে তারা সব থেকে বেশি মিডিয়া কাভারেজ করেছে। হ্যাঁ, তার ভিতর আমাদের এনসিপি টপ 10 যারা আছে মিডিয়াতে কিন্তু সারা বছরই ছিল। এখন কি তারা রাজনীতিবিদ হয়ে গেছে? তারা কি এখন নির্বাচনে গেলে পরে কি তারা 10 জন এমপি হয়ে সংসদে যাবে? আমি এটা আসলে কখনো বিশ্বাস করি না। রাজনীতির একটা পরিভাষা আছে, ভাইরাল হওয়ার একটা পরিভাষা আছে। যারা আমাকে ভালোবাসে, আমি আমার নির্বাচনী এলাকা থেকে সরে আসছি, ফরিদপুর 1 আসন থেকে সরে আসছি, কারণ আমার কাছে মনে হয়েছে বিএনপি যে প্রার্থী দিয়েছে সে বিএনপির প্রার্থী চরমভাবে দুর্নীতিবাজ। ওখানে আওয়ামী লীগ থেকে একজন স্বতন্ত্র দাঁড়াইছে, যার বিরুদ্ধে 2000 কোটি টাকার মামলা চলমান। আমি শুধু সেখান থেকে সরে আছি। আমি রাজনীতি করি, আমাকে মারেন। আমি রাজনীতি করতে গিয়ে যেন আমার সমর্থক, আমার ভালোবাসার মানুষ কারো গায়ে বিন্দুমাত্র টোকাটাও না পড়ে। আমি রাজনীতি এভাবে করতে চাই। আমি ভাইরাল হয়েছি তার মানে আমি বিশাল রাজনীতিবিদ হয়ে যাই। এটা ভিন্ন ব্যাপার। একেবারে ভাইরাল হওয়া আর রাজনীতি করা এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। দেখবেন এই যে নির্বাচনটা যদি হয়েই যায়, চাচ্ছি যে একেবারে কতটা প্রাণহানি কম করে এই নির্বাচনটা হয়। নির্বাচনটা হয়ে যাওয়ার পরে আমাদের মতো যারা সঠিক দেশপ্রেমিক আছে, আমরা যারা দেশের ভালো চাই, এদের রাজনীতি করার জন্য একটা রাস্তা খুলে যাবে। আমাদেরকে সেই পর্যন্ত একটু সময় নিতে হবে। মানুষের ভালোবাসাটা আর মানুষ বিশ্বাস করবে এটা যে না, আমাদেরকে যারা বিশ্বাস করতেছে বিপ্লব পরবর্তী সময়ে, তাদের বিশ্বাসের সাথে আমরা কখনো বিশ্বাসঘাতকতা করব না। আমাদের ঈমান আমরা কখনো বিক্রি করব না। যখন এই বিশ্বাসটা হয়ে যাবে, আমাদের রাজনীতির রাস্তা এমনিতেই খুলে যাবে। একজন কবি আব্দুল হাকিম বলেছিল যে বঙ্গতে জন্মে তাকে যদি অবহেলা করে তারা ওকে জারদ ছাড়া কিছু বলা যাবে না। তাই বাংলাদেশ মানেই তো স্বাধীন দেশ। আর এই স্বাধীনতার ইতিমধ্যে আপনারা দেখেছেন, একজন ইলিয়াস না, আপনার এই জ্যাকব না, এরকম অনেকেই এটা বলতেছে। বলার আশকারা কোথা থেকে পাচ্ছে হচ্ছে যে এই জামাতের নায়েবে আমির যিনি সেকেন্ড ম্যান, আমাদের বিএনপির সেকেন্ড ম্যান হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান। ওই জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহের সাংবাদিকদেরকে প্রেস ব্রিফিং করে বলতেছে যে আমরা 71 সালে যুদ্ধ করেছি, স্বাধীনতা এনেছি, পতাকা এনেছি, ভূখণ্ড এনেছি, মানচিত্র এনেছি। নাউজিবিল্লাহ, এরকম মিথ্যা কথা যারা বলে, এটা তো রীতিমতো স্বাধীনতাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে তালবাহানা, হাসি তামসা। আরে ভাই ইলিয়াস, তুমি যদি বলো যে 30 লক্ষ শহীদ হয়নি, 30,000 হয়েছে। 30,000, 3 লক্ষ মা বোন ইজ্জত হারায়নি, 3,000 হারাইছে।
সেটা তো হারাইছে, এটা তো তুমি অস্বীকার করতে পারো না। তুমি 30,000 লোক যদি শহীদ হয় সেটা কি কম? 3,000 মা বোনদের যদি ইজ্জত নিয়ে থাকো, তুমি একজনকে কেন নিবা? এইটা তো তুমি কোনো অবহেলা করার কিছু নাই। অতএব এখান থেকে ফিরে আসো, কারণ তোমরা ছলে বলে কলে কৌশলে তোমরা স্বাধীনতাকে ই করতে চাও যে এটা ভুল ছিল। এখনও পর্যন্ত টকশোতে গিয়ে বলে যে আমরা এখনও বলি যে স্বাধীনতা যুদ্ধ ভুল ছিল। আরে কিসের ভুল ছিল? আমাদের তোমরাই আসলে ভুল ছিল। তোমরা 47 সালে ওই ব্রিটিশদের পক্ষে ছিলা, তোমরা 71 সালে ওই পাক হানাদার বাহিনীর পক্ষে ছিলা, এবং মুসলমান হয়ে 3,000 মা বোনদেরকেও যদি ইজ্জত লুটে নেয়, তোমরা কিভাবে একজন মুসলমান হয়ে মুসলমান মা বোনদেরকে অন্যের হাতে তুলে দাও? নির্লজ্জ। এবং এর পরও বড় কথা বলে এইটা হচ্ছে কি শেখ হাসিনার মতো অবস্থা। শেখ হাসিনা ওই বলতো বড় বড় কথা, আবার আক্রমণ করতো আমাদের। চোরের মার যে বড় গলা। আরে ভাই, তুমি যদি নির্দিষ্টভাবে চোর হও, তুমি আজীবন চোর। তুমি যদি যুদ্ধ অপরাধী হও, স্বাধীনতা বিরোধী হও, রাজাকার হও, আল বদর হও, আল শামস হও, তুমি আজীবন এইটা। সেখান থেকে তুমি হয়তোবা ভালো হতে পারো লোক হিসাবে, তুমি হয়তোবা ভালো কাজ করে আগাতে পারো। এই জন্য আমি যখন বিএনপিতে ওদের সাথে জোট ছিল, আমার আসলে 91 সাল থেকে এই জামাতকে আমরা সাপোর্ট দিয়ে নির্বাচন করতাম। সেই সময় আমাকে যখন আপনারা প্রশ্ন করতেন, আমি বলতাম যে ভাই, আজকে শেখ হাসিনা মুক্তিযোদ্ধার কথা বলে বলে এই পুঁজি করে এটা বিক্রি করে, এর চাইতে রাজাকার ভালো, এই জন্য রাজাকাররা নিয়ে করতেছে। এটা একটা কথা আছে যে আমি সত্যটাকে নিজে মেনে নিয়ে কাজ করব, এইটাই তো উচিত। কিন্তু তোমরা এইগুলা করতেছো না। ওই বিদেশে বয়ে জামাতের আমির বলে যে 1971 সাল থেকে আজকে 22শে অক্টোবর রাত্র 8টা 10 এই পর্যন্ত যদি আমাদের জামাত থেকে কেউ কষ্ট পেয়ে থাকে, আমরা ক্ষমা প্রার্থী। তখন সাংবাদিকরা বলছে যে সেইটা না, আপনারা যে যুদ্ধের সময় বিরোধিতা করেছেন এবং মা বোনদের হাতে ইজ্জত তুলে দিয়েছেন পাক হানাদার বাহিনী, এই ব্যাপারটা, তখন আর উনি ওই কথা বলে না। অতএব এর মধ্যে মানে এদের মধ্যে হইলে ওনারা ওইটাকেই প্রতিষ্ঠিত করবে যে স্বাধীনতা যুদ্ধ ভুল ছিল, এবং তোমরা যারা মুক্তিযোদ্ধা ছিল এখন আমাদের পিছনে আসছে মিছিল দাও যে রাজাকারই সঠিক। ধন্যবাদ। আর কিছু আছে? গোপালগঞ্জের যে ঘটনাটা ছিল এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, তার ভিতর দিয়েই হয়তো আমি সবার সামনে চলে আসি। আমি একটা জিনিস বিশ্বাস করি, ভাইরাল হওয়া আর রাজনীতিবিদ হওয়া এটা একেবারেই আলাদা। যদি ভাইরাল হলে এতগুলো মিডিয়া ফেস করলে যদি রাজনীতিবিদ হওয়া যেত, তাহলে এনসিপি টপ 10 যারা আছে তারা সব থেকে বেশি মিডিয়া কাভারেজ করেছে। হ্যাঁ, তার ভিতর আমাদের এনসিপি টপ 10 যারা আছে মিডিয়াতে কিন্তু সারা বছরই ছিল। এখন কি তারা রাজনীতিবিদ হয়ে গেছে? তারা কি এখন নির্বাচনে গেলে পরেই কি তারা 10 জন এমপি হয়ে সংসদে যাবে? আমি এটা আসলে কখনো বিশ্বাস করি না। রাজনীতির একটা পরিভাষা আছে, ভাইরাল হওয়ার একটা পরিভাষা আছে। আমি যারা আমাকে ভালোবাসে, আমি আমার নির্বাচনী এলাকা থেকে সরে আসছি, ফরিদপুর 1 আসন থেকে সরে আসছি, কারণ আমার কাছে মনে হয়েছে বিএনপি যে প্রার্থী দিয়েছে সে বিএনপির প্রার্থী চরমভাবে দুর্নীতিবাজ। ওখানে আওয়ামী লীগ থেকে একজন স্বতন্ত্র দাঁড়াইছে, যার বিরুদ্ধে 2000 কোটি টাকার মামলা চলমান। আমি শুধু সেখান থেকে সরে আছি। আমি রাজনীতি করি, আমাকে মারেন। আমি রাজনীতি করতে গিয়ে যেন আমার সমর্থক, আমার ভালোবাসার মানুষ কারো গায়ে বিন্দুমাত্র টোকাটাও না পড়ে। আমি রাজনীতি এভাবে করতে চাই। আমি ভাইরাল হয়েছি তার মানে আমি বিশাল রাজনীতিবিদ হয়ে যাই। এটা ভিন্ন ব্যাপার। একেবারে ভাইরাল হওয়া আর রাজনীতি করা এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। দেখবেন এই যে নির্বাচনটা যদি হয়েই যায়, চাচ্ছি যে একেবারে কতটা প্রাণহানি কম করে এই নির্বাচনটা হয়। নির্বাচনটা হয়ে যাওয়ার পরে আমাদের মতো যারা সঠিক দেশপ্রেমিক আছে, আমরা যারা দেশের ভালো চাই, এদের রাজনীতি করার জন্য একটা রাস্তা খুলে যাবে। আমাদেরকে সেই পর্যন্ত একটু সময় নিতে হবে, মানুষের ভালোবাসাটা, আর মানুষ বিশ্বাস করবে এটা যে না, আমাদেরকে যারা বিশ্বাস করতেছে বিপ্লব পরবর্তী সময়ে, তাদের বিশ্বাসের সাথে আমরা কখনো বিশ্বাসঘাতকতা করব না। আমাদের ঈমান আমরা কখনো বিক্রি করব না। যখন এই বিশ্বাসটা হয়ে যাবে, আমাদের রাজনীতির রাস্তা এমনিতেই খুলে যাবে।